নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাবো, আপনারা যদি দার্জিলিং ঘুরতে যান তাহলে দার্জিলিংয়ে গিয়ে আপনারা প্রথম যেদিন পৌঁছাবেন সেদিন হয়তো দুপুর ১টা ১:৩০ কি ২টোর মধ্যে পৌঁছে যাবেন। যেমন আমি দুপুর ৩টে দিকে ঢুকে গিয়েছিলাম এবং এই ৩টের পরে যে নিকটবর্তী সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো সম্পর্কে আমি আপনাদের বলবো, যেগুলো আপনারা সেই দিনই দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো দেখুন, আমাদের যে হোটেলগুলো হয় দার্জিলিংয়ে গেলে আমরা যে হোটেলগুলো বুক করি সেগুলো হয় আপনার স্টেশনের কাছে হতে পারে অথবা ম্যালের কাছে হতে পারে। এই দুটো জায়গার কাছাকাছি কিন্তু হয়। তো যদি আপনাদের স্টেশনের কাছে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে আপনাদের যে শেয়ার কার বা গাড়ির মাধ্যমে যাচ্ছেন সে হয়তো স্টেশনের কাছেই আপনাকে নামিয়ে দেবে। আর যদি আপনাদের ম্যালের কাছে হয় তো সেক্ষেত্রে কি হয়, চকবাজার বা বাস স্ট্যান্ড বা যেখানে রিজার্ভ গাড়িগুলো আসে সেখানে দেওয়ার পর আপনাদের সেখান থেকে যা কিছু হোক করে একটা যেতে হয়। তো আমার যেহেতু হোটেল আপনার স্টেশনের কাছেই ছিল, তাই স্টেশনের কাছেই আমি নেমে গিয়েছিলাম এবং হোটেলে চেক ইন করে সেখানে লাঞ্চ করার পরে বেরিয়ে পড়ি সাইট সিনগুলো দেখার জন্য। তো প্রথমেই বলি যে সাইট সিনটা সেটা হচ্ছে যে ম্যাল থেকে মোটামুটি ১ কিলোমিটার দূরত্বে হ্যাপি ভ্যালি টি গার্ডেন আছে, যেটা আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, যেহেতু আমার ৩টে ৩:৩০ ঢুকতেই বেজে গিয়েছিল। তারপর হোটেল থেকে বের হতে প্রায় ৫টা বেজে গিয়েছিল। তো ওটা দেখতে পাইনি, কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তী গন্তব্য হচ্ছে আপনাদের দার্জিলিং স্টেশন। এই দেখুন, দার্জিলিং স্টেশনের চিত্র আমি আপনাদের দেখাচ্ছি। এই যে শেডটা দেখছেন এটা পুরোপুরি স্টিম ইঞ্জিনের শেড। ২ রকমের টয় ট্রেনের ইঞ্জিন হয়। একটা হয় আপনার ডিজেল ইঞ্জিন, একটা হয় স্টিম ইঞ্জিন। তো এই স্টিম ইঞ্জিনের যে শেডটা আছে এখানে আপনার কয়লা যেটা ঢোকানো হয়, সেই কয়লাটাকে পুড়ে যাওয়ার পরে সেটা বের করার কাজ এবং সেখানে আবার ঢোকানোর কাজ, এই সমস্ত কাজগুলো কিন্তু এই শেডে অনবরত করা হয়। এটা যখনই আপনি যাবেন দেখবেন এই ইঞ্জিনের কাজ এখানে কিন্তু হচ্ছে এবং ভিতরের কয়লাগুলোকে বের করছে এবং সেখানে আবার নতুন করে কয়লা ঢুকিয়ে ইঞ্জিনগুলোকে প্রস্তুত করছে। আর এই স্টিম ইঞ্জিনের যে বগি হয় সেগুলো কিন্তু ২ টো, আর ডিজেল ইঞ্জিনের কিন্তু ৩টে করে বগি কিন্তু তারা নিয়ে যায়। তো আপনার এই স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে এটাকে হেরিটেজ টয় ট্রেনও বলা হয়। এক্ষেত্রে কিন্তু আপনি যদি রাইড করেন তো সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ৳১,৫০০। আর যদি আপনার ডিজেল ইঞ্জিনের সাহায্যে যদি আপনি জয় রাইড করেন তো সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে আপনার ৳১,০০০। তো দেখুন, এই জয় রাইডটা হচ্ছে আপনার দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত ভায়া বাতাসিয়া, অর্থাৎ দার্জিলিং এবং আ ঘুমের মাঝে হচ্ছে বাতাসিয়া। এই যে ৮ কিলোমিটার দূরত্ব যাবে এবং আসবে, এই এ সফরটাকে বলা হচ্ছে জয় রাইড। আপনারা যদি জয় রাইড করে থাকেন তাহলে আলাদা করে বাতাসিয়া লুপ এবং আ ঘুম স্টেশন দেখার দরকার নেই। বাতাসিয়া লুপে যেমন ধরুন এন্ট্রি ফি ৳৫০ লাগে, এটা লাগবে না। আবার ঘুম মিউজিয়ামেও ধরুন যদি ঢুকতে গেলে আপনার ৳২০ এন্ট্রি ফি লাগে, এটাও কিন্তু লাগবে না। এগুলো সবই কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? তো এই জয় রাইডের জন্য আপনি যদি ডিজেল ইঞ্জিনে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া হয় ১,০০০। আর যদি আপনারা হেরিটেজ ইঞ্জিন অর্থাৎ হেরিটেজ টয় ট্রেন মানে স্টিম ইঞ্জিনে যদি যেতে চান তো সেক্ষেত্রে ভাড়া হয় আপনার ৳১,৫০০। তো আমি দেখুন আপনাদের দার্জিলিং স্টেশনের চিত্রটা দেখাচ্ছি। সর্বপ্রথম এই দার্জিলিং স্টেশনেই আমি এসেছি। আর এই দার্জিলিং স্টেশনটাতে এলে আপনারা অনেক কিছুই ফিল করতে পারবেন। দেখুন, এই চারিদিকে এরকম ন্যাচারাল বিউটি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আকাশ খুব মেঘলা ছিল। দেখতেই পাচ্ছেন চারিদিকে মানে মেঘের আনাগোনা। আর সূর্যের আলো খুব একটা দেখতে পাইনি। তো কিন্তু সবথেকে আমার যেটা ভালো হয়েছিল, মেঘ থাকলেও বৃষ্টি কিন্তু হয়নি। অর্থাৎ ঘুরতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। মেঘ এসেছে গেছে। সকালবেলাতে ফগ খুব বেশি, মানে শিশির, কুয়াশা খুব বেশি হয়েছিল। তাতেও কিন্তু বৃষ্টি কিন্তু খুব একটা হয়নি। শুধু আসার সময় ঘুম স্টেশনের কাছে একটু বৃষ্টি হয়েছিল। তো দেখুন, এই যে টয় ট্রেন এখানে দাঁড়িয়েই আছে। আর দেখুন, এই দার্জিলিং স্টেশনের সামনে একটা রেস্টুরেন্ট আছে, যেটা আপনার ওই টয় ট্রেনের মধ্যেই আরকি। টয় ট্রেনের বগিটাকে রেস্টুরেন্ট হিসাবে তৈরি করা হয়েছে। ওখানে চাইলে আপনারাও আ লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো সেরে নিতে পারেন। আর দেখুন, এখানে এটা ওয়ার্ল্ড হেরিটেজ যে একটা তকমা পেয়েছে দার্জিলিং স্টেশন, তার লোগো এই যে পিতলের যে দুটো আপনার গোল, গোল দেওয়া আছে সেটা ওখানে লেখা আছে। আর এই দেখুন, এখানে টয় ট্রেনের টাইম টেবিল আর লেখা আছে কখন কি হবে। আর এই যে কাউন্টার দেখছেন, এখান থেকে আপনারা জয় রাইডের টিকিট কাটতে পারেন। এখানে আমি আপনাদের জয় রাইডের, এটা হচ্ছে সাধারণ ট্রেনের সময়সূচি, যেটা আপনার এনজেপি থেকে আসে এবং এনজেপি পর্যন্ত যায়। অ্যা ২ টো ট্রেন আছে, আপ ডাউন করে। সময় অনেকটাই বেশি লাগে, মোটামুটি ৬ ঘন্টা। আর এই যে টাইম টেবিলটা দেখছেন এটা হচ্ছে আপনার জয় রাইডের। ঠিক আছে? এই জয় রাইডের টিকিট আমরা যখন যাই তখন অলরেডি ফিল আপ হয়েই গিয়েছিল। তো আপনারা চাইলে আগে গিয়ে বুক করতে পারেন।
আর দেখুন যে রেস্টুরেন্টের কথা বললাম এই হচ্ছে সেই রেস্টুরেন্টটি। এই দেখুন দার্জিলিং স্টেশনের সামনের দিকে এই বগিটি রাখা আছে টয় ট্রেনের, এবং ভিতরটা দেখুন পুরোপুরি রেস্টুরেন্টের মতো করা হয়েছে। এখানে আপনারা নিজেদের প্রয়োজনীয় খাবার খেতে পারেন। আর দার্জিলিং স্টেশনটার উপরেও একটা রেস্টুরেন্ট করা আছে, যে স্টেশনের যে টিকিট কাউন্টার বা রিজার্ভেশন কাউন্টার দেখছেন তার উপরেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। সেখানেও চাইলে আপনারা আপনাদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ যাই হোক আপনারা করতে পারেন। তো প্রথম গেল আপনার এই দার্জিলিং স্টেশনটি, ঠিক আছে। এই দার্জিলিং স্টেশন দেখে নেওয়ার পর দেখুন এখানে যে সমস্ত স্ট্যাচু বা মনুমেন্টও রয়েছে, এখানে আপনারা ছবি তুলতে পারেন। এখানে ন্যাচারাল বিউটিও খুব সুন্দর, এবং দার্জিলিং স্টেশন দেখতে অনেকেই দেখবেন এখানে ভিড় জমায় বসে আছে, এখানকার যে ন্যাচারাল বিউটি সেটা উপভোগ করছে। আপনিও এখানে উপভোগ করতে পারেন, এবং টয় ট্রেনের যে যাত্রা সেটা কিন্তু এই দার্জিলিং স্টেশনেই এসে শেষ হয়, ঠিক আছে। এর আগে কিন্তু আর যায় না, আবার এখান থেকে ব্যাক করে এনজেপি পর্যন্ত যায়। তো এই দার্জিলিং স্টেশন দেখার পরে আপনাদের পরবর্তী গন্তব্য হবে চকবাজার। চকবাজার এই জন্য, তার কারণ হচ্ছে আপনারা যদি ধরুন গাড়ি ধরেন, শেয়ার গাড়ি হোক, রিজার্ভ গাড়ি হোক, তো সেক্ষেত্রে আপনাদের চকবাজার থেকে কিন্তু ধরতে হবে। আমরা যেহেতু আমাদের ট্যুর প্ল্যানটা অনেকটা শেয়ার গাড়ির উপর ডিপেন্ড করে করেছিলাম, অনেকবারই দার্জিলিং গেছি। তো বারবারই রিজার্ভ করে ঘুরেছি, কিন্তু এবারে চেষ্টা করেছিলাম যে একটু শেয়ার গাড়ির মাধ্যমে একটু ঘোরার। তো শেয়ার গাড়ির জন্য কিন্তু আপনাদের চকবাজারেই যেতে হবে। আর আরেকটা কথা বলি, আপনাদের যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় দার্জিলিং থেকে শেয়ার গাড়ির মাধ্যমে, তো আপনারা অবশ্যই চকবাজারের দিকে যাবেন। মানে আপনার গন্তব্যস্থল হয়তো দার্জিলিং স্টেশনের দিকে, কিন্তু সেদিকে হাঁটবেন না, হাঁটবেন কিন্তু চকবাজারের দিকে। তার কারণ হচ্ছে গাড়িগুলো সবই কিন্তু ওইখান থেকে ভর্তি হয়েই আসে, মাঝ রাস্তাতে কিন্তু আপনি সিট পাবেন না। যদি পেয়ে যান সেটা আপনার ভাগ্যের ব্যাপার, কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ আপনাকে যেখানকারই গাড়ি ধরতে হোক, আপনি কিন্তু আপনাকে যেতে হবে কিন্তু সেই চকবাজারের দিকেই। অর্থাৎ চকবাজার থেকেই আপনাদেরকে গাড়ি ধরে আপনাকে আসতে হবে। ঠিক আছে? এটা আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন এবার আমরা চকবাজারের কাছে চলে এসেছি। এই যে বিল্ডিংটা দেখছেন ৪ তলা বিল্ডিং ইয়েলো কালারের, ওটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। এবং এই চকবাজারের বাস স্ট্যান্ড থেকে এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখুন, এই যে বাঁদিকে যে রাস্তাটা, সবুজ রঙের যে বিল্ডিং এর কাজ হচ্ছে, এই যে বাঁদিকে যে রাস্তাটা, চকবাজারের বিল্ডিংটার সামনে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে পেট্রোল পাম্পের দিকে, ওইদিকে আপনার শেয়ার গাড়ি পাবেন। আর এই বাঁদিকে যে রাস্তাটা আসছে, এই দিক দিয়ে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেন রবিবার দিন বন্ধ থাকে এবং খোলা থাকে বিকাল ৫টা পর্যন্ত। আমার আস্তে আস্তে ৫টা ক্রস করে গেছিল, তাই আমরা কিন্তু দেখতে পাইনি। তো আপনাদের যদি একটু আগে আসার সুযোগ হয় তাহলে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন আপনারা দেখতে পারবেন। তাহলে আপনাদের প্রথম গন্তব্য হলো দার্জিলিং স্টেশন, দ্বিতীয় গন্তব্য হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আর তার সঙ্গে সঙ্গে চকবাজারটাও আপনাদের দেখা হয়ে যাবে। তো দেখুন বোটানিক্যাল গার্ডেন যাওয়ার জন্য আপনাদের চকবাজারের এই বাঁ দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনাদের সোজা চলে আসতে হবে, এবং সোজা চলে যাওয়ার পরে এই যে বাঁ দিকে যে এই যে আবার বাঁ দিকে, এই দেখুন বাঁ দিকে প্রথমে এলেন, আবার বাঁ দিকের এই যে রাস্তাটা আছে এটা দিয়ে ঢুকলে ওই যে একটা ছোট দোকান দেখতে পাচ্ছেন যেখানে মানুষজন কিছু কিনছে, এই সামনেই হচ্ছে এই দেখুন বোটানিক্যাল গার্ডেন। বন্ধ থাকায় আমরা দেখতে পাইনি, আপনাদের সময়ে যদি খোলা থাকে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। এই দেখুন বোটানিক্যাল গার্ডেন হয়ে গেল বন্ধুরা। দ্বিতীয় পয়েন্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে এলাম ম্যালে। দেখুন ম্যালটা নিজেই একটা মানে দর্শনীয় স্থান, অর্থাৎ এটা ৩ নম্বরের মধ্যে রাখতেই পারেন। যদিও ম্যালটা আপনাকে প্রতিদিনই আসতে হবে, সারাদিন ঘোরাঘুরির পরে এই জায়গাতে এসে একটু রিফ্রেশমেন্ট, এখানে বাজার, মার্কেটিং, চা বলুন, কফি বলুন, ঘোড়ায় চড়া বলুন, বাচ্চা ছেলেদের গাড়িতে চড়া বলুন, ইলেকট্রিক টয় কার, এগুলো সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। এখানে সেলফি জোনও প্রচুর, এখানে ছবি তোলার হিড়িকও প্রচুর, এবং অসংখ্য লোকের সমাগম। দার্জিলিংয়ের এটা হচ্ছে হার্ট, অর্থাৎ এই জায়গাতে যেই দার্জিলিং ঘুরতে যাক এই জায়গাতেই কিন্তু সময়টাকে দিনের শেষে স্পেন্ড করে। তো এখান থেকে দেখুন এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে ডান দিকে যে রাস্তাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে যে পাহাড় কেটে দার্জিলিং শহরটা করা হয়েছে তার পিক। এবং এই যে রাস্তাটা দেখুন এইদিকে ডান দিকে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু গোল হয়ে ঘুরে বাঁ দিকে আবার চলে আসছে। ডাইনে বাইনে দুটো রাস্তা আছে, তো ডান দিকের রাস্তাটা গেলে আপনারা বাঁ দিকের রাস্তাতে বেরিয়ে চলে আসবেন, অর্থাৎ আপনাকে ফিরে আসার দরকার নেই। আপনি সোজা যদি হাঁটতে থাকেন একটার পর একটা ভিউ পয়েন্ট দেখতে 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 আপনি অটোমেটিক্যালি এই রাস্তায় চলে আসবেন। তো দেখুন আমরা ডান দিকের রাস্তাটাতে যাচ্ছি, এবং ডান দিকের রাস্তাটাতে আপনার প্রথম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার মহাকাল মন্দির।
দেখুন আমরা মহাকাল মন্দিরে উঠছি, দার্জিলিং মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরটা একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এটার যে ইতিহাস আমি জানতে পারলাম সেটা হচ্ছে এটা প্রথমে বৌদ্ধ মনস্ট্রি ছিল এবং সেখানে যখন গোর্খা আর্মিরা হিন্দু মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করে সেটিকে ধ্বংস করে, তো দুটো মন্দিরকেই একত্রে প্রতিষ্ঠা করা হয় শেষ পর্যন্ত। মাঝের ইতিহাস আমার খুব একটা জানা নেই। তো যার জন্য এখানে কিন্তু বৌদ্ধ এবং হিন্দু দুটো মন্দিরেরই সংমিশ্রণ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। একদিকে বৌদ্ধ যে ধর্মাবলম্বী পুরোহিত আছে সে বসে আছে, অন্যদিকে আমাদের ধর্মাবলম্বী পুরোহিত কিন্তু বসে আছে এবং এখানে সাধারণত একদিকে শিব অন্যদিকে বৌদ্ধ, এই দুটো দেবতার একই সঙ্গে পূজা করা হয়। তো দেখুন এইভাবে উঠতে উঠতে প্রথমে উপরে উঠবেন এবং এই মহাকাল মন্দিরের আরো একটা দর্শনীয় স্থান হচ্ছে সেটা হচ্ছে গুহা, বাবার গুহা। এই দেখুন এখানে যাওয়ার পর যে বাঁ দিকে এই দেখুন বোর্ড দেওয়া আছে, এই বোর্ডে কিন্তু লেখা আছে এই দেখুন বাবা মহাকাল বাবা গুহা। এইটা দিয়ে যদি আপনি নিচের দিকে যান তাহলে আপনারা গুহা দেখতে পাবেন। চলুন প্রথমে গুহাটা দেখিয়ে নিয়ে আসি, এরপর আমরা উপরের দিকে উঠবো মহাকাল মন্দির দেখার জন্য। এই দেখুন জুতো রাখার জায়গা আছে, এখানে আপনাকে জুতো খুলতে হবে, তারপরে আপনি উপরের দিকে যেতে পারবেন। জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না। এই দেখুন আমরা চলে এসেছি গুহাতে, এই যে বাবার গুহা। এই গুহার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও পুরোহিত বসেছিলেন। আমরা তিলক টিলক নিলাম, বাবার সঙ্গে কথা বললাম, কোথা থেকে এসেছি না এসেছি, অনেকক্ষণ কথা হলো, যেহেতু খুব একজন লোকজন ছিল না। তো ভিতরে আপনারা ঢুকতে পারবেন। ভিতরে আমাদের ঢোকা হলো না, বাইরে থেকে যতটা দেখার দেখলাম এবং এখান থেকে আমরা চলে গেলাম উপরের দিকে মহাকাল মন্দিরের দিকে। তো দেখুন চলুন আমরা উপরের দিকে উঠি। তো হ্যাঁ, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আপনারা যখনই এই পাহাড়ের উপরে আসবেন মহাকাল মন্দির বা যে কোনো জায়গাতে, সঙ্গে কিন্তু ছাতা জলের বোতল এগুলো অবশ্যই রাখবেন। তার কারণ আমি যেতে যেতে দেখেছিলাম একজন বয়স্ক মহিলার কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার কথা বন্ধ হয়ে গেছিল, কিন্তু তার মুখে জল দেওয়ার মতো পরিবারের কাছে কারুরই কাছে জলের বোতল ছিল না। আমি তাড়াতাড়ি জলের বোতল বের করে তার হাতে দিই। আমার এই দৃশ্যটা দেখেই মানে খারাপ লাগলো যে এতজন লোক এসেছে কিন্তু তাদের কাছে একটা বেসিক নিডস জলের বোতল নেই। আপনারা অবশ্যই কিন্তু রাখবেন, কখন কার কি কাজে লাগে। নিজেদেরও জল খাওয়ার জন্য প্রয়োজন হয়, যখনই আপনি পাহাড়ে উঠবেন বেশি পরিশ্রম হওয়ার জন্য কিন্তু দেখবেন জলের প্রয়োজন হয়। আপনারা অবশ্যই জলের বোতল এবং ছাতা দুটো সঙ্গে রাখবেন দার্জিলিং গেলে। তো চলুন দেখাই আপনাদের এই একের পর এক আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এই এই জায়গাটা হচ্ছে আপনার মহাদেবের অর্থাৎ বাবা শিবের মন্দির এবং এইভাবে ঘুরতে ঘুরতে একদিকে অনেকগুলো শিবলিঙ্গ দেখতে পাবেন এবং অন্যদিকে বৌদ্ধ মনাস্ট্রির যে সমস্ত সিম্বল আমরা দেখতে পাই, যেমন ধরুন ওদের যে ঘোরানো চরকাটা বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দু সাইডে লক্ষ্য করতে পারবেন এবং এটা দু ধরনের সংস্কৃতির সংমিশ্রণ। এই যে পতাকাগুলো উড়তে দেখছেন এগুলো কিন্তু বৌদ্ধ মনাস্ট্রিতেই কিন্তু থাকে, এগুলো কিন্তু আমাদের কোনো হিন্দু মন্দিরে খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু দুটো জিনিসই পাশাপাশি প্রতিস্থাপন করা হয়েছে। ভালো জিনিস, সর্বধর্মের সমন্বয়, সর্বধর্মকে মেনে চলাটাই একটা ভালো সংস্কৃতি কালচারের পরিচয়। তো দেখুন এই যে এই দেখুন এগুলো বৌদ্ধ মনাস্ট্রিতে এই যে গোল গোলগুলো থাকে এগুলো ঘোরাতে হয়, আর ঘুরিয়েও ছিলাম আমরা। তো দেখতেই পাচ্ছেন প্রথমে এইগুলো, আর আমাদের যে ধর্মাবলম্বীতে থাকে ঘন্টা, ঠিক আছে, তো ঘন্টাও এখানে ঝুলিয়ে রাখা আছে আর এইগুলো কিন্তু এখানে বসানো আছে। আপনি দুটোই মানে ইউজ করতে পারবেন, ঘন্টাও বাজাতে পারবেন আবার এগুলো ইউজ করতে পারবেন। তো দেখুন এগুলো দেখতে দেখতে আপনাদের খুব ভালো লাগবে, এখানে যদি আসেন একটা অন্যরকম শান্তি অনুভূত হবে এবং পাহাড়ের একেবারে অনেকটা উপরের দিকে আছে বলে ন্যাচারাল বিউটিটাও আপনারা উপভোগ করতে পারবেন। আর এই সময় দার্জিলিং এ ঠান্ডা একটা আহ, বেশ সুন্দর আর কি, মানে ফিল করার মতো ঠান্ডা, না গরম না ঠান্ডা। দেখুন এখানে যতজন আছে কেউ কিন্তু শীতের পোশাক খুব একটা পরে নেই, তো সঙ্গে রাখতে হবে কেননা ঝুপ করে হঠাৎ করে ঠান্ডাটা নেমে যায়। হ্যাঁ, তো এই দেখুন আমরা দেখতেই পাচ্ছেন একদিকে শিবলিঙ্গ আর অন্যদিকে এই ঘোরানো যে চরকা, এই দুটোই কিন্তু রাখা আছে। আর এইভাবে দেখতে দেখতে আমরা চলতে থাকলাম এবং সমস্ত শেষে আমি আপনাদের দেখাবো যে দুটো পুরোহিতের যে সংযোগ স্থল, অর্থাৎ একদিকে বৌদ্ধ ধর্ম গুরু আর অন্যদিকে আমাদের পুরোহিত, দুটোই কিন্তু একসঙ্গে দেখবেন পূজা করছে।
আপনারা দুটোর কাছেই নিজেদের পুষ্পাঞ্জলি দিতে পারেন বা নিজেদের মনস্কামনার কথা বলতে পারেন বা পুজো দিতে পারেন। এই দেখুন আমি চলে এসেছি। ডান দিকে আছে বৌদ্ধ ধর্মগুরু আর বাঁ দিকে আছে আমাদের পুরোহিত। এই দেখুন, দেখতে পাচ্ছেন বাঁ দিকে বৌদ্ধ, ডান দিকে পুরোহিত। তো এটাই হচ্ছে এখানকার আশ্চর্যের বিষয় যে দুটো মন্দিরই কিন্তু একসঙ্গে আছে, পূজিতও হয় একসঙ্গে, আর সব দুটোরই আর কি সবকিছুই এখানে দেখতে পাওয়া যায়। তো চলুন এবারে এখানে দেখা শেষ, সব শেষ এটাই দেখা ছিল। এরপরে আমরা চলে যাব নিচের দিকে, এবং নিচের দিকে পরবর্তী ভিউ পয়েন্টগুলো আমি আপনাদের দেখাবো। আমি এখনো পর্যন্ত আপনাদের ১ নম্বরে দার্জিলিং স্টেশন, ২ নম্বরে বোটানিক্যাল গার্ডেন, ৩ নাম্বার ম্যাল, ৪ নাম্বার আমি আপনাদের দেখালাম মহাকাল মন্দির। আর আপনারা চাইলে হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখে আসতে পারেন, সেটারও দূরত্ব কিন্তু খুব বেশি নয়। এরপরে চলে যাচ্ছি, চলুন, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট যেতে গেলে যখনই আপনি মন্দির থেকে নামছেন, দেখুন আমরা উপর থেকে নিচের দিকে নামছি, ওই যে রাস্তা দিয়ে আপনি উঠেছিলেন সেই রাস্তা দিয়েই নেমে আবার বাঁ দিকে চলে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডান দিকের রাস্তাটা ধরেই আপনাকে সোজাসুজি চলে যেতে হবে, এবং আপনারা সেই বাঁ দিকের রাস্তাতে সরাসরি আবার ম্যালে গিয়ে পৌঁছাবেন, আপনাদের ঘুরে যাওয়ার দরকার নেই। তো দেখুন আমরা সেভাবে চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সম্পর্কে বলে রাখি, এখান থেকে সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায়। আপনারা যদি কেউ টাইগার হিল যেতে না পারেন, তো এখানেও কিন্তু সানরাইজ এবং সানসেট দুটোই খুব সুন্দর দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের পরে আছে মর্নিং ক্লাব। এই দেখুন এটা হচ্ছে মর্নিং ক্লাব। সকালবেলাতে এখানে অনেকেই ব্যায়াম ট্যায়াম করার জন্য আসে। আর আপনিও যদি সকালে এখানে আসেন তো সানরাইজ এবং সানসেট দুটোই কিন্তু এখানে দেখতে পারবেন। আমরা টাইগার হিল যাই কিন্তু বেশিরভাগ দিনই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায় না। কিন্তু তবুও আমরা যাই, যেহেতু ড্রাইভাররা বা একটা সিস্টেম ওখানে করে রাখা আছে, কিন্তু না গিয়েও আপনি পারবেন। এরপরে আসছে আপনার চার্চ। এই দেখুন এই চার্চ রবিবার দিনই খোলা থাকে, আর তার অপোজিটেই আছে আপনার জিটিএ অফিস। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই ছোটখাটো কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আপনাদের উপকারে আসে তো আমার খুব ভালো লাগবে। তো দেখুন এইটা দেখার পরে আপনারা সোজা যদি আবার হাঁটতে থাকেন তো আবার সেই ম্যালের দিকেই পৌঁছে যাবেন। ঠিক আছে? মিলছে আগের ভিডিওতে। ধন্যবাদ।